আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে পড়াচ্ছি। ইতোপূর্বে এই বিষয়ে আমি আরও দুটি ক্লাস তোমাদের সাথে করেছিলাম। আজ তৃতীয় অংশ। আজ আমি মূলত একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ সৃজনশীল। এই সৃজনশীলের উদ্দীপকের মধ্যে দুটি বিষয় থাকবে। প্রথমত প্রাপ্তি ও প্রদান হিসাব। এই প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে বিভিন্ন প্রাপ্তি ও প্রদান সমূহ লিপিবদ্ধ থাকবে এবং কোন ধরনের এন্ট্রিগুলা কোথায় যাবে এই বিষয়ে তোমাদের পূর্বেই ধারণা দেয়া হয়েছে। দ্বিতীয়ত সমন্বয়ের মধ্যে কিছু এন্ট্রি দেওয়া থাকবে যা প্রত্যেকটি সম্পূর্ণ অঙ্কের মধ্যে দুবার করে যাবে। এই প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে আমি বিভিন্ন রং ব্যবহার করেছি, অর্থাৎ এই অঙ্কটি করতে গেলে আমাদের মোট তিনটি অংশ বের করতে হবে। প্রথমত প্রারম্ভিক মূলধন তহবিল, দ্বিতীয়ত আয় ব্যয় বিবরণী, তৃতীয়ত আর্থিক অবস্থার বিবরণী। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে আমাদের যে এন্ট্রিগুলো আসবে আমি সেখানে সবুজ রং ব্যবহার করেছি। দ্বিতীয়ত আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের যে এন্ট্রিগুলো যাবে সেখানে বেগুনি রং ব্যবহার করেছি এবং আর্থিক অবস্থার বিবরণীতে যে এন্ট্রিগুলো যাবে সেগুলোর মধ্যে আমি লাল রং ব্যবহার করেছি। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে মূলত প্রারম্ভিক এন্ট্রিগুলো যাবে, অর্থাৎ প্রারম্ভিক সম্পত্তি ও প্রারম্ভিক দায়সমূহ। এছাড়াও আসবে বিগত বছরের সকল সম্পদ এবং দায়। যেমন খেয়াল করলে দেখতে পাবে এখানে প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে প্রারম্ভিক নগদ তহবিল দেওয়া আছে। চাঁদার মধ্যে 2018 সাল, আমরা অঙ্ক করছি 2019 সালের 31 ডিসেম্বর তারিখে। সেই হিসেবে 18 সালের যে চাঁদা, এটা বিগত বছরের চাঁদা বিধায় এটা প্রারম্ভিক মূলধন তহবিলে যাবে। এইদিকে প্রদানসমূহের মধ্যে বকেয়া খরচ, এটা বিগত বছরের, এই কারণে এটাও প্রারম্ভিক মূলধন তহবিলে যাবে। এছাড়া সমন্বয়ের মধ্যে রয়েছে 2019 সালের 1 জানুয়ারি তারিখের সম্পত্তি ও দায়। এর মধ্যে আসবাবপত্র ও দালান কোঠা, বিনিয়োগ, এগুলো সম্পদ, পাওনাদার ও বকেয়া বেতন, এগুলো দায়। এগুলো সবগুলোই প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে যাবে। দ্বিতীয়ত সমন্বয়ের মধ্যে আরও আছে বিগত বছরের চাঁদা, প্রারম্ভিক মণিহারি। এই লেনদেনগুলো নিয়ে আমরা শুরু করছি প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। প্রথমেই নগদ তহবিল 35,000 টাকা আমি এখানে লিপিবদ্ধ করলাম। এরপর দেয়া আছে বিগত বছরের চাঁদা 2018 সালে 7,000 টাকা। সমন্বয়ে দেওয়া আছে বিগত বছরের বকেয়া চাঁদা 3,000 টাকা। তাই দুটিকে আমি একসাথে লিখছি। বিগত বছরের বকেয়া চাঁদা 7,000 যোগ 3,000, মোট 10,000 টাকা। এছাড়া রয়েছে আসবাবপত্র 30,000, দালান কোঠা 40,000। এছাড়া রয়েছে 5% বিনিয়োগ 50,000 টাকা। 5% বিনিয়োগ 50,000। সমন্বয়ের মধ্যে রয়েছে প্রারম্ভিক মণিহারি, এটা সম্পদ। প্রারম্ভিক মণিহারি লিখলাম 5,000 টাকা সম্পদ। এছাড়া এখানে প্রাপ্তি প্রদানের মধ্যে বকেয়া খরচ 4,500, এটা দায় বিধায় বিগত বছরে বকেয়া খরচ 4,500 দায়ের পাশে লিখলাম। এছাড়া সমন্বয়ের মধ্যে অর্থাৎ প্রারম্ভিক তারিখের মধ্যে পাওনাদার 20,000 এবং বকেয়া বেতন 5,000, এই দুটা এখানে লেখা হয়েছে। এখন সম্পত্তির পাশ স্বভাবতই বড় হয়। সম্পত্তির পাশে আমাদের যোগফল 1,70,000, এটা আমি দুই দিকেই লিখব। যেই পাশটা বড় হবে সেটাই দুই দিকে লিখতে হবে। যেই পাশে টাকা কম হবে সেই জের, এটাকে আমরা বলবো প্রারম্ভিক মূলধন তহবিল। এই যোগফল থেকে এই পাশের এই টাকাগুলো বিয়োগ করলে যেটা বের হয়েছে 1,40,500, এটি প্রারম্ভিক মূলধন তহবিল। এই প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের পর আমাদের তৈরি করতে হবে আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী তৈরির জন্য আমরা বুঝতেই পারছি এখানে আয় থাকবে এবং ব্যয় থাকবে। এই আয়সমূহ থেকে ব্যয়সমূহ মূলত বাদ দিতে হবে। তাই আমরা এখানে লিখছি উত্তরা ক্লাব লিমিটেড এর আয় ব্যয় বিবরণী 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। শুরুতে আয়সমূহ এখানে আমি বেগুনি রঙের কালি ব্যবহার করেছি। আয়ের পাশে অর্থাৎ আয়গুলো প্রাপ্তির পাশে থাকবে। অর্থাৎ প্রাপ্তির পাশে আমাদের দুই ধরনের এন্ট্রি থাকবে, কিছু আছে দায়, কিছু আছে আয়।
আয় যেগুলো সেগুলো আমি বেগুনি রং ব্যবহার করেছি। এখানে অনুদানের মধ্যে দুইটি রং ব্যবহার করেছি, কারণ সমন্বয়ের মধ্যে যদি আমরা পড়ি খেয়াল করলে দেখতে পাবো এখানে লেখা আছে অনুদানের অর্ধাংশকে মূলধন জাতীয় হিসেবে গণনা করতে হবে। অর্থাৎ অনুদানের অর্ধেক যদি মূলধন জাতীয় হয় আর মূলধন জাতীয় অংশটুকু আমরা আর্থিক অবস্থার বিবরণীতে নিব, আর বাকি অর্ধেক মুনাফা জাতীয়। এই কারণে অনুদানের অর্ধাংশ আসবে আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে। এজন্য অনুদান আছে 30,000, আমরা এখানে অনুদান লিখলাম অর্ধেক 15,000। আজীবন সভ্যের চাঁদা, এটি এখানে সমন্বয়ে বলা আছে, এখানেও দুইটি রং ব্যবহার করা হয়েছে, কারণ 3 নম্বর সমন্বয় খেয়াল করে দেখো এখানে লেখা আছে আজীবন সভ্যের সদস্য মোট 25 জন। আজীবন সভ্যের সদস্য মানে হলো যারা সারা জীবনের জন্য একবারই সদস্য পদ লাভের জন্য টাকা প্রদান করে থাকে এককালীন। এই এককালীন অর্থ প্রদানের জন্য এই ব্যক্তি বা দাতাদের আমরা আজীবন সভ্যের সদস্য হিসেবে গণ্য করি। অর্থাৎ এই ব্যক্তিগণ সারা জীবন আমাদের এই ক্লাবের সদস্য থাকবে। কিন্তু খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো সদস্য যদি মারা যান তবে তাকে আমরা মুনাফা জাতীয় হিসেবে দেখাবো। যেমন আমাদের আজীবন সভ্যের সদস্য মোট ছিল 25 জন, যার মধ্যে এবছর 5 জন সদস্য মারা গেছেন। তাহলে 25 জন প্রত্যেকের চাঁদা ছিল 1,000 টাকা করে। এর মধ্যে 5 জন মারা গেছেন, অর্থাৎ একজনের 1,000 টাকা হলে 5 জনের মোট 5,000 টাকা। এটাকে মুনাফা জাতীয় দেখাতে হবে। সেই হিসেবে আয়ের পাশে আমি আজীবন সভ্যের সদস্য চাঁদা 5,000 টাকা দেখালাম। এরপর রয়েছে চাঁদা চলতি বছরের 82,000 টাকা, কিন্তু সমন্বয়ের মধ্যে লেখা আছে দেখো 1 নম্বর সমন্বয়, আমার মোট ক্লাবের সদস্য হচ্ছে 900 জন, যাদের প্রত্যেকের চাঁদা হচ্ছে 100 টাকা করে। অর্থাৎ 900 গুণ 100 অর্থাৎ 90,000 টাকা আমার এবছর মোট চাঁদা হবে। সেই হিসেবে 90,000-এর পরিবর্তে এখানে আমার আদায় হয়েছিল মোট 82,000 টাকা। তার মানে চলতি বছর বকেয়া আছে 8,000 টাকা। অর্থাৎ চাঁদা হলো 82,000 যোগ চলতি বছরের বকেয়া 8,000 টাকা, মোট 90,000 টাকা। এখানে সমন্বয়ের মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা ছিল 3,000, এটা বিয়োগ করে দিতে হবে। বিগত বছরের বকেয়া চাঁদা এখানে বিয়োগ করতে হবে। এই কারণে আমরা বিগত বছরের বকেয়া চাঁদা এখানে বিয়োগ করে দিলাম 3,000 টাকা, অর্থাৎ এখানে 87,000 টাকা হলো। এছাড়া আমার এমন কিছু প্রাপ্তি বা আয় আছে যার সাথে সমন্বয়ের কোনো কাজ নেই। যেমন ম্যাগাজিন বিক্রয় 7,000 টাকা, পুরাতন খবরের কাগজ বিক্রয় 2,000 টাকা। এগুলো আমি সিরিয়ালি সব আয়ের পাশে লিখেছি। ম্যাগাজিন বিক্রয় 7,000, পুরাতন খবরের কাগজ বিক্রয় 2,000। এখানে আরও আছে ভর্তি ফি 15,000, চা চক্র হতে মুনাফা 2,500, টুর্নামেন্টের টিকিট বিক্রয় 5,500। এগুলা মুনাফা জাতীয় আয় বিধায় এগুলো আমি সবগুলো এখানে লিখেছি। এরপর এখানে বিনিয়োগের সুদ দেওয়া আছে, খেয়াল করো 1,000 টাকা। অথচ আমাদের সমন্বয়ের মধ্যে দেখো দেওয়া আছে 5% বিনিয়োগ 50,000 টাকা। এই 50,000 টাকার উপর 5% ধরলে হয় 2,500 টাকা। আবার প্রদানের পাশে দেখো 5% বিনিয়োগ দেওয়া আছে, ব্র্যাকেটে তারিখ লেখা আছে 1/7/2019। এখানে বিনিয়োগ করা হয়েছে 40,000 টাকা, কিন্তু বছরের মাঝামাঝি সময়ে। এই কারণে এই 40,000 টাকার উপর আবার 5% ধরতে হবে। 40,000 টাকার উপর 5% করলে হয় 2,000 টাকা। এটাকে আমরা 12 দ্বারা ভাগ 6 দ্বারা গুণ করব, কারণ এই বিনিয়োগটা মোট ব্যবহার হয়েছে 6 মাস। অর্থাৎ জুলাই মাসে আনা হয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 6 মাস ব্যবহার হয়েছে। এই কারণে 40,000-এর উপর 5% করার পর ভাগ 12 গুণ 6, এতটুকু কাজ করলে বের হয় 1,000 টাকা। এই 1,000 আর এখানে হয়েছে 2,500, মোট হবে 3,500। অথচ বিনিয়োগের সুদ পাওয়া গেছে 1,000। তার মানে এই বিনিয়োগের সুদ এখানে লিখতে হবে 1,000 টাকা যোগ বকেয়া আছে 2,500, মোট 3,500 টাকা। এছাড়া নিচে আরও দেওয়া আছে চারণ কর 2,000 টাকা। সমন্বয়ে আমাদের আর কোনো আয় নেই। এই মোট আয়গুলো যোগ করলে এখানে আয় বের হবে 1,44,500 টাকা। এরপর এখান থেকে ব্যয়সমূহ বাদ দিতে হবে। ব্যয়ের মধ্যে আছে
এখানে শুরুতেই আছে বেতন, যার সাথে কোনো কাজ নেই, বেতন 12,000 আমি এখানে লিখেছি। এই পাশে দেওয়া আছে ভাড়া, ব্র্যাকেটে লেখা আছে 2/3, অর্থাৎ মোট ভাড়ার অংশ হচ্ছে 3 ভাগ, যার মধ্যে এখানে দেয়া আছে 2 ভাগ। যতটুকু দেয়া আছে এটাকে অত দ্বারাই ভাগ করতে হবে, অর্থাৎ 20,000 টাকাকে আমরা 2 ভাগ দেয়া আছে 2 দ্বারা ভাগ করব, আর দেয়া নেই এখানে 1 ভাগ, এই কারণে 1 দ্বারা গুণ করব। সেই 1 ভাগ নেই বিধায় সেটাকে আমরা বকেয়া বলতে পারি, অর্থাৎ ভাড়াকে আমরা 20,000কে 2 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করলে বকেয়া অংশটুকু বের হবে, এটা যোগ করব। ভাড়া আছে 20,000, 20,000 লিখলাম, যোগ বকেয়া 10,000, মোট 30,000 টাকা। এরপর দেওয়া আছে মণিহারি, মণিহারির সাথে সমন্বয়ে কাজ আছে, খেয়াল করো। 4 নাম্বার সমন্বয়, প্রারম্ভিক মণিহারি 5,000, প্রারম্ভিক থাকলে আমরা আয় ব্যয় বিবরণীতে যোগ করব, সমাপনী থাকলে বিয়োগ করব। এই কাজটুকুই করা হয়েছে। মণিহারি 6,000 যোগ প্রারম্ভিক 5,000 মাইনাস সমাপনী 1,000, মোট 10,000 টাকা। এছাড়া এখানে রয়েছে টুর্নামেন্ট ব্যয়, কোনো কাজ নেই, সরাসরি লিখেছি টুর্নামেন্ট ব্যয় 5,000, ম্যাগাজিন ছাপা খরচ 10,000, এটাও লেখা হয়েছে। প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ খরচ 2,000, টেলিফোন খরচ 3,000, এগুলো এখানে লেখা হয়েছে। এগুলোর সাথে কোনো কাজ নেই, তাই সরাসরি লেখা হয়েছে। যেটার সাথে কাজ থাকবে না আমরা সরাসরি দ্বিতীয় কলামে লিখব, যার সাথে কাজ আছে প্রথম কলামে লিখব। এরপর দেওয়া আছে কর ও অভিকর 3,500, এটাও এখানে লেখা হয়েছে, কর ও অভিকর 3,500। এছাড়া সমন্বয়ের মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো, আসবাবপত্রের উপর 5 নম্বর সমন্বয়, আসবাবপত্রের উপর 10% সমান অবচয় ধরতে হবে। আসবাবপত্র আমাদের প্রারম্ভিক মূল উদ্বৃত্তের মধ্যে দেওয়া ছিল এখানে 30,000 টাকা। এই 30,000-এর উপর 10% করলে হয় 3,000। উপরে দেওয়া আছে আসবাবপত্র ক্রয় 15,000, কিন্তু ব্র্যাকেটে তারিখ লেখা আছে 1/9/2019। এই 15,000 টাকার উপর 10% ধরলে 1,500 টাকা। এটাকে ভাগ 12 গুণ 4, কারণ 9, 10, 11, 12 এই 4 মাস ব্যবহার হয়েছে। তার মানে 12 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ করলে বের হয় 500, আর এখানে হলো 3,500 টাকা মোট অবচয়, 3,500। এই ব্যয়গুলো মোট হয়েছে আমার 79,000 টাকা। আয় থেকে ব্যয় বাদ দিলে এখানে থাকে 65,500 টাকা। এটাকে আমরা বলতে পারি আয়াতিরিক্ত ব্যয়, অর্থাৎ ব্যয়ের অতিরিক্ত আয়, এটাকে আমরা বলবো ব্যয়াতিরিক্ত আয়। এরপর আমরা নির্ণয় করব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমরা জানি এখানে সম্পদ থাকে এবং দায় থাকে। আমরা এগুলাকে এখানে লাল কালি দিয়ে রং করেছি। এখানে সবার আগে আমি যদি সম্পদগুলো নেই, তবে খেয়াল রাখতে হবে প্রারম্ভিক উদ্বৃত্ত যেগুলো দেওয়া আছে সেখান থেকে আগে আমরা লিখব, আর স্থায়ী সম্পদগুলো আগে লেখার চেষ্টা করব। এখানে সম্পত্তির মধ্যে সবার আগে স্থায়ী সম্পদ আসবাবপত্র 30,000 টাকা এখানে দেওয়া আছে। এছাড়া আমার অঙ্কে আরেকটি আসবাবপত্র ক্রয় করেছিলাম 15,000, এটা যোগ করলাম, যোগ নতুন ক্রয় 15,000 মাইনাস অবচয় 3,500 টাকা। অবচয় যেটা আমরা ধরেছিলাম আয় ব্যয় বিবরণীতে, সেটাই এখান থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 41,500 টাকা। এরপর স্থায়ী সম্পদ আছে দালান কোঠা 40,000, এটার সাথে কোনো কাজ নেই, আমরা লিখলাম দালান কোঠা 40,000। এছাড়া আছে এখানে আর নাই, উপরে দেওয়া আছে, উপরে দেয়া আছে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় 30,000 টাকা, এখানে লেখা আছে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় 30,000 টাকা। এছাড়া প্রাঙ্গণ উন্নয়ন 24,000 টাকা, প্রাঙ্গণ উন্নয়ন এখানেও লিখলাম 24,000, এর সাথে কোনো কাজ নেই। স্থায়ী সম্পদ এ কটি। এরপর আমার দেওয়া আছে বিনিয়োগ 5% বিনিয়োগ, এটা প্রারম্ভিক সম্পদের মধ্যে ছিল 5% বিনিয়োগ 50,000। উপরে দেওয়া ছিল 5% বিনিয়োগ 40,000, এটা যোগ করেছি আমি। 5% বিনিয়োগ 50,000 যোগ নতুন বিনিয়োগ 40,000, এর সাথে অন্য কিছু আসবে না, এখানে আমি সরাসরি লিখে দিলাম 90,000। আমার স্থায়ী সম্পদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ শেষ। এরপর রয়েছে আমার চলতি সম্পদ। উপরে এখানে দেওয়া আছে দেখো হাতে নগদ, এটা ছিল প্রারম্ভিক, আর এই পাশে দেওয়া আছে হাতে নগদ সমাপনী, অর্থাৎ বছরের শেষ তারিখ। এই সমাপনী হাতে নগদ এটা চলতি সম্পদের মধ্যে আসবে, এখানে সমাপনী হাতে নগদ 45,000। এছাড়া আমার রয়েছে বকেয়া চাঁদা সমন্বয়ে, খেয়াল করে দেখো এগুলা লাল কালির দেওয়া আছে। বকেয়া চাঁদা যা আমি যোগ করেছিলাম 8,000,
এই বকেয়া চাঁদা এখানে 8,000 সম্পত্তির পাশে আসবে। বিনিয়োগের সুদ আমার দেয়া আছে 1,000, এছাড়া বকেয়া ছিল 2,500 টাকা। এই বিনিয়োগের বকেয়া সুদ 2,500 সম্পত্তির পাশে লিখলাম। এছাড়া রয়েছে সমাপনী মণিহারি। এই সমাপনী মণিহারি মোট 2বার কাজ হয়, একবার মণিহারি থেকে বিয়োগ হবে আয় ব্যয় বিবরণীতে, আরেকবার চলতি সম্পদ হিসেবে সম্পত্তির পাশে আসবে 1,000 টাকা। আমার সম্পত্তির পাশ শেষ, যোগ করলে আমার মোট হয় 2,82,000। খেয়াল রাখতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে মোট 2টি অংশ থাকে, একটি হলো সম্পত্তি সমূহ এর যোগফল যা হবে, আর প্রারম্ভিক মূলধন ও দায়ের পাশ এখানকার যোগফলও তাই হবে। অর্থাৎ প্রারম্ভিক মূলধনের মধ্যে আমি সবার আগে যা নির্ণয় করেছিলাম, এখানে প্রারম্ভিক মূলধন 1,40,500, এটি সবার আগে লিখতে হবে দায়ের পাশে। প্রারম্ভিক মূলধন তহবিল 1,40,000। আয় ব্যয় বিবরণীর ফল অর্থাৎ ব্যয়াতিরিক্ত আয় আমি বের করেছিলাম 65,500, এটি যোগ হবে। এছাড়া অনুদানের যে অংশটুকু মূলধন জাতীয় অর্থাৎ অর্ধেক, এটা এখানে আসবে যোগ অনুদান। আজীবন সভ্যের চাঁদার মধ্যেও মূলধন জাতীয় অংশ রয়েছে, 5,000 বাদ দিলে বাকি থাকে 20,000, এটা এখানে আসবে। সব যোগ করলে বের হয় 2,41,000। এছাড়া আমার এখানে দেখো চাঁদার মধ্যে 3টি বছর ছিল, শেষ বছর অর্থাৎ 2020 সাল, যেটা আগামী বছর অর্থাৎ অগ্রিম চাঁদা, এটি দায়, এ কারণে অগ্রিম চাঁদা এখানে আসবে 6,000 টাকা। বকেয়া ভাড়া, যেখানে 3/1 বকেয়া ছিল অর্থাৎ 10,000 টাকা, আমরা আয় ব্যয় বিবরণীতে যোগ করেছিলাম, সেই বকেয়া ভাড়াটা আসবে দায়ের পাশে, যেহেতু এটা দায় 10,000 টাকা। এছাড়া প্রারম্ভিক তারিখের মধ্যে 2টি এন্ট্রি ছিল, দেখো একটি ছিল পাওনাদার 20,000 আর হলো বকেয়া বেতন 5,000। এই পাওনাদার আর বকেয়া বেতন 20,000 আর 5,000 আমরা লিখলাম, এই পাঁচটা যোগ করলেও বের হবে 2,82,000 টাকা। এইভাবে আমরা এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এটিকে মোট 3টি অংশে ভাগ করতে পারি। আবারও বলছি, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়, আয় ব্যয় বিবরণী প্রস্তুত, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত। এইভাবে আমরা এই অঙ্কটি শেষ করতে পারি। আগামী অঙ্ক নিয়ে আমরা সামনের ক্লাসে আবারও আসব। সেই কামনায় সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।